এই কাঠফাটা রোদের মধ্যে কেউ চাকরি খুঁজতে বের হয় নাকি? বের হবে না কেন? আমার মতো বলদ হলেই বের হয়। ওমা, আমি বলদ কেন হব? আমি তো বলদি। আহা রে, ছাতা নিয়ে আসলে এরকম হতো না হয়তো। আনমনে এসব বকবক করতে করতে এই রাস্তা দিয়ে পার হচ্ছিল মিমি। এমন সময় কেউ একজন খুব জোরে ধাক্কা দিল মিমিকে। এই মেয়ে, চোখের মাথা কি খেয়ে বসে আছো নাকি বাড়িতে প্যাকেট করে রেখে আসছো? আর একটু হলে কি হতো? মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিছু নেই নাকি? হা করে কি দেখছো? মিমি চুপ করে রাজার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাজা কি বলছে না বলছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রাজা জোরে ধমক দিয়ে উঠলে মিমি চমকে ওঠে। ইয়ে মানে ইয়া, স্পিক আউট। ইয়ে মানে কি? আমিও শুনি, টেল মি। এই শোনেন, আমার যেভাবে খুশি আমি রাস্তায় হাঁটবো। আপনার বাপের কি? কোথা থেকে এলেন রে আমার রাজা বাবু? আমাকে রাস্তায় হাঁটা শেখাতে আসছে। ভাগেন মিয়া। রাজা তার বাবার কথা শুনে সেখানে আর না দাঁড়িয়ে রাগে ফসফস করতে করতে ওখান থেকে চলে যেতে লাগলে মিমি ভাবে এটা ঠিক না, কারো বাবা মাকে নিয়ে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। এই যে রাজা বাবু, আই এম সরি, বাবাকে টেনে ঠিক করিনি। রাজা কিছু না বলেই হাসতে হাসতে চলে যায়, যদিও মিমি তা দেখতে পায় না। মিমি হাঁটতে হাঁটতে চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে দাঁড়িয়ে নিজে নিজে আবার বকবক শুরু করে দেয়। কে যে আমাকে নার্সিং পড়ার বুদ্ধি দিয়েছিল, তাকে পেলে আস্ত গিলে ফেলতাম। চাকরি হাতের মোয়া নাকি? আল্লাহ গো, চাকরি না হলে বিয়ে দিয়ে দিবে আমাকে। একটা চাকরি পাইয়ে দাও। এসব বলতে বলতে হাসপাতালের ভেতর দিকে যাচ্ছিল। হঠাৎ একজন মধ্যবয়স্ক মহিলার সাথে জোরে ধাক্কা লাগে। মহিলা পড়তে যাওয়ার আগেই মিমি তাকে ধরে নেয়। হেদে তার হাতে দেয়ালে ঘষা লেগে অনেকটাই অংশ ছিলে যায়। তুমি ঠিক আছো তোমা? তোমার কোথাও লাগেনি তো? মহিলার কথা শুনে মিমি অনেকটাই অবাক হয়। অন্য কেউ এতক্ষণ হলে ওকে রাম ধুলাই করে ছাড়তো। এ কি, তোমার হাত দিয়ে তো রক্ত ঝরছে, চলো আমার সাথে। মহিলাটা মিমির হাত ধরে টেনে একটা কেবিনে নিয়ে বসিয়ে দিল। সামনেও কেউ একজন উল্টো দিকে মুখ ঘুরিয়ে চেয়ারে বসে কি যেন পড়েই চলেছে। রাজা, নার্সকে তাড়াতাড়ি ডাক। মিমির মনে রাজা নামটা শোনা মাত্রই নাড়া দিয়ে যায়, কারণ এটা তার প্রিয় নাম। আর আজ আসার সময় সেই রাজাবাবুর কথাটাও মনে পড়েছে। কার কি হলো? যেই না চেয়ার ঘুরিয়ে তাকালো, মিমি অমনি মহিলাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। রাজা স্বাভাবিকভাবেই থাকলো, আর মনে মনে ভাবলো, পেয়েছি তোমাকে জানতো, দাঁড়াও, মজা দেখাচ্ছি। আর ডাক, কাউকে ওর হাত থেকে রক্ত ঝরছে। ঝরতে দাও মা, এসব শয়তানি রক্ত ঝরে গেলে যদিও মানুষ হয় তাহলে তো ভালোই। রাজার মা কিছু বলতে যাবে তার আগে মিমি রাজার সামনে থেকে একটা নোটবুক নিয়ে ওর গায়ে ছুরি মারতে যায়। রাজা, তুই ওকে চিনিস? নো মম, যাকে তাকে চিনার কোনো ইচ্ছা বা সময় কোনোটাই নেই আমার। ও, তার মানে এটা আপনার ছেলে? রাক্ষস একটা। লাগবে না আমার ট্রিটমেন্ট, আমি ঠিক আছি। এই কথা বলে কেবিন থেকে বাইরে বের হয়ে আসলো। হঠাৎ কেউ পেছন থেকে মিমির হাতটা শক্ত করে টেনে ধরে। কে রে? মিমি পেছনে ঘুরে দেখে একটা বোরখা পরা মেয়ে, শুধু মুখ দেখা যাচ্ছে, বাকি সব হাতে পায়ে মোজা পরা। কে তুমি? আমি মানুষ? কেন, মানুষ মনে হয় না? আমি কখন সেটা বললাম? তোমাকে ভিতরে রাখছে, চলো। না, যাব না। বড়লোক বলে যা খুশি করবে নাকি? গরিব বলে কি সম্মান নেই নাকি? আমি যাব না। মেয়েটি মিমির কথায় পাত্তা না দিয়ে টেনে কেবিনে নিয়ে চলে গেল। এই যে নিয়ে এসেছি পিচ্চিকে। মিমি মেয়েটির মুখে পিচ্চি শুনে রেগে ওর দিকে তাকায়। এই মেয়ে, তোমাকে যেতে বলেছি আমি। কেন, আপনি বলার কে? আমার ইচ্ছা হয়েছে, চলে গেছি। মানু, মেডিসিন বক্সটা নিয়ে আয় তো। ওকে, এই নাও। রাজা নিজের হাতে মিমির হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রাজার মা শুধু চেয়ে থেকে দেখছে। আপনাদের মা ছেলের জন্য আমার চাকরি খোঁজা ভেস্তে গেল। রাজা কিছু না বলেই রেগে গিয়ে ওর মায়ের দিকে তাকালে মা তাকে ইশারায় শান্ত হতে বলে। তোমার হাতে এগুলো কি মা? নার্সিং সার্টিফিকেট। দেখি দাও। কাগজগুলো দেখে তিনি রাজাকে বলে, আমাদের হসপিটালে তো নার্স লাগবে, ওকে রেখে দে। রাজা ওর মায়ের কথার উপরে একটা কথাও কোনো দিনও বলে নাই, তাই এই কথাটাও ফেলতে পারল না। আর মনে মনে
মিমিকে জানানোর বদ বুদ্ধিতেও ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ওকে ডান, কাল থেকে চলে এসো। আমি শুধুমাত্র মমের জন্য তোমাকে জবটা দিতে বাধ্য হলাম। নিয়মকানুন না মানলে, অসভ্যতামি করলে আমার পানিশমেন্ট যা হবে মাথা পেতে নিতে হবে। এই বলেই মিমির দিকে একটা কাগজ দিয়ে বলে। সিগনেচার অ্যান্ড ফিল আপ দিস পেপার। কাগজটা হাতে নিয়েই মিমির চোখ মাথায় উঠে যায়। এটা কি? অ্যাগ্রিমেন্ট পেপার। কিসের এগ্রিমেন্ট? আজ থেকে আমার এখানে ডিউটি করা কালীনই সময় আমার সমস্ত কথা আপনাকে মেনে চলতে হবে। আর যদি অমান্য করেন, বিনিময়ে যে পানিশমেন্ট দিব সেটা মুখ বুজে মেনে নিতে হবে। আপনার পরিবার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। ওকে, গট ইট? মিমি কোনো উপায় না পেয়ে রাজার কথা মেনে নেয়, কারণ তার পরিবারের যে অবস্থা, এখন তার চাকরিটা খুবই দরকার। ঠিক আছে রাজা বাবু। স্যার, কল মি স্যার। ওকে। মিমি মুখ বেঁকিয়ে ওকে স্যার। মিমি ফর্ম ফিল আপ করে দিয়ে কোনোভাবেই বাড়িতে তাড়াতাড়ি চলে যায়। ভাই, ভাই কোথায় তুই? কিরে আপু, লটারি পেয়েছিস নাকি? এভাবে চিল্লিয়ে মাথা খাচ্ছিস কেন? সেই রকমই কিছু। মানে? আমার জব ডান। কোথায়? চৌধুরী মেডিকেল কলেজ হসপিটালে। কি বলিস? সে তো হ্যাভি বড় হাসপাতাল। আর শুনেছি দেশের সব বড় বড় ডক্টররা নাকি ওইখান থেকেই বের হয়। তাই নাকি? জানতাম না তো। যাক, ভালোই হলো। ডাক্তার হওয়ার ইচ্ছেটা নিজে জব করে পূরণ করতে পারি নাকি, দেখি কি হয়। তুই আবার মন খারাপ করতেছিস? আমি চেষ্টা করতেছি, ঠিক একটা ভালো জব খুঁজে পাবো খুব তাড়াতাড়ি, দেখে নিস। থাক, পোড়ায় মন দেন। আপনার জব খুঁজতে হবে না, পাগল একটা। মাকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মিমি সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে কাজ করতে করতে রাত গভীর হয়ে গেছে। মিমি খুব ঘুম কাতরে মেয়ে, রাত জাগতেই পারে না, তাই ঘুমিয়ে পড়লো। সকাল সকালে উঠে বাড়ির সবার জন্য রান্না করে খাইয়ে আবার সারাদিনের জন্য রান্না করে রেখে অফিসের জন্য রওনা দিল। আজ তো রাক্ষসটা আমাকে পুরো চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ বাঁচাও। একটা গাড়িও নাই, তার উপরে এই নার্সদের শাড়ি পরে হাঁটাও যাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি এসে মিমির সামনে দাঁড়ালো। What happened? Can I help you? আইসে পিরিতের লন্ডা। নো থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। আমি নিজের কাজ নিজে সামলাতে পারি। আপনি কি নার্স? না মানে আপনার ড্রেস আপ দেখে বললাম। কেন, হলে আপনার প্রবলেম আছে? যাক বাবা, আমি কখন বললাম আমার প্রবলেম? আচ্ছা, সামলান নিজেকে, আমি চাই। বাই বাই। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আল্লাহ জানে। এই রিক্সা চৌধুরী মেডিকেল কলেজ হসপিটালে যাবেন? যাব, উঠেন। মিমি হসপিটালে পৌঁছে নামলো। নেমে রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে তুমুল ঝামেলা পাকালো। কি হচ্ছে এখানে? আপনি বড্ড বেহায়া তো। আপনি আমাকে ফলো করে আমার অফিস অব্দি চলে আসছেন। ওয়েট, এটা কি আপনার অফিস? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই হসপিটালে একজন সিনিয়র ডক্টর। ওকে, আই এম সরি স্যার। মিমি কোনোভাবেই টাকা দিয়ে অনেকের সামনে থেকে চলে যায় রাজার কেবিনের দিকে। স্যার আসবো? অবশ্যই আসবেন, কেন নয়? এটা তো আপনার শ্বশুরবাড়ি, ইচ্ছে মতো আসবেন যাবেন, নো প্রবলেম। প্রথম দিনে এতটা লেট? আসলে গাড়ি পাচ্ছিলাম না তো, তাই দেরি হয়ে গেল। রাজা টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে চেয়ারের উপর থেকে অ্যাপ্রন নিয়ে গায়ে দিতে দিতে বের হতে গিয়ে মিমিকে বলে, ফলো মি। মিমিও কিছু না বলে পিছু পিছু চলে যায়। মিটার শি ইজ। ও নো, আপনার নামটা জানা হয়নি। রাজা কিছু কলিগের সামনে গিয়ে কথাগুলো বলে ওঠে মিমিকে। আমার নাম মিমি। রাজা মিমি নামটা শুনেই মনে মনে চকলেটের কথা মনে করে মিচকে হাসি দিল। আচ্ছা, আজ থেকে অনেক আপনাকে সব শিখিয়ে দিবে। অন্য কলিগরাও আছে, হেল্প লাগলে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। অনেক এদিকটা দেখে রাখিস। রাজার একটা কল আসে। হন্তদন্ত হয়ে অ্যাপ্রন করে কোটটা হাতে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেছে। মিস মিমি, আমার সাথে আসুন। আমার কাজ কি স্যার? অনেকের সাথে যেতে যেতে বলল, এই ধরুন, আমার মতো হতদরিদ্র মানুষের সেবা করা। হুম। লোকটা আসলে একটা ফাজিল। কি হলো, চুপ করে গেলেন যে? আমার মতো পেশেন্ট মনে হয় আপনার ভালো লাগে না, তাই না? স্যার, ইউ আর সো ফানি। তাই? এই যে, এটা আমার কেবিন,
কোনো প্রয়োজন হলে এখানে চলে আসবে। হুম। বসো। না স্যার, আমার কাজটা যদি বলতেন। তোমার কাজ? আমাদের হসপিটালে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে আছে। ও এমনি সব কথা ভালোই বোঝে, কিন্তু কেউ ওকে সামলাতে পারে না। কোনো মেয়ে ওর সামনে গেলেই খুব রিঅ্যাক্ট করে। আমি চাই তুমি একবার ট্রাই করে দেখো। হারামি বেটা, আমারে মারেন, ধান্দা করছেন, শেষমেশ পাগলের সেবা ভাবা যায় এগুলা? বাবা বলছিলাম কি, আমাকে যদি মারে? আমি আছি তো, চলো দেখি কি হয়। মিমিও অনেক দুজনে ওই ছেলের রুমে গেল। গিয়ে দেখছে সব নার্স এরা ওর পিছনে ছুটছে, আর ও সারা ঘরের জিনিস ছুঁড়ে মারছে আর পালিয়ে বেড়াচ্ছে। আহ! মিমিরও দেখি কপালে হাত দিয়ে চেপে ধরে। কি হলো? এ কি, রক্ত ছুটছে তো? কি হচ্ছে এখানে? এই কি আপনার মাথা ফাটলো কিভাবে? তুই ভাবিস না, আমি দেখছি। নার্স, মিমিকে নিয়ে আমার কেবিনে আসুন। আর অনিক, তুই একটু বাড়িতে যা। ফুপি খুব অসুস্থ, আমি সেখানে গিয়েছিলাম, এখন ভালো আছে, তোকে খুঁজছিল। অনেক কিছু না ভেবেই তাড়াতাড়ি চলে যায়। এদিকে মিমিকে নিয়ে আসা হয় রাজার কেবিনে। কে বলেছে আপনাকে ওই পাগলের রুমে যেতে? বড্ড বেশি লাফালাফি করেন আপনি। আমার কি দোষ অনেক স্যার? আপনি বড্ড বেশি কথা বলেন। রাজা মিমির কথা শেষ করতে না দিয়েই ব্যান্ডেজ করে দেয়, আর মিমি বলে, উফ, লাগছে তো আমার। লাগুক, লাগাই দরকার আপনার। রাক্ষস একটা। কি বললেন? কই কিছু না তো। আমি শুনলাম কিছু একটা বললেন। না, এটা আপনার মনের ভুল। রাজা চৌধুরীর মনের ভুল হয় না, ওকে? আসতে পারি? তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি আর ফুপিকে রেখে চলে এলি যে? ড্যানি আছে আম্মুর পাশে, মিমি আমার সাথে আসো। রাজার মন খারাপ হয়ে গেল। মিমিকে অন্য কেউ নিয়ে যাক বা ওকে কেউ সাথে রাখুক, সেটা রাজার একদম ভালো লাগছে না। বলছিলাম অনিক, ও নতুন তো, আমার সাথে থাক, আমি কিছুদিন ওকে শিখিয়ে দেই, কাজ পরে কাজে লাগবে। তুই যা। ওকে। আমি কি করব? কেন? আমার চেহারা কি বেশি খারাপ? দেখতে মন চাচ্ছে না? যা বাবা, আমি কখন তাই বললাম? উস, চুপ, বকবক করে মাথা খায়েন না। এই বইগুলো নিয়ে যাবেন, যাবার সময় এগুলো পড়বেন। আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, আর তার জন্য এই বইগুলো পড়তে হবে। আমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট? স্বপ্ন দেখছি না তো স্যার। মিমি এসব ভাবতে ভাবতে এই চেয়ার থেকে উঠে রাজার দিকে এগিয়ে যায়। রাজা হা করে তাকিয়ে ওর কাণ্ড দেখে। মিমি গিয়ে রাজার হাতে একটা চিমটি কাটে। হোয়াট দ্য, কি হচ্ছে এসব? সরি, আসলে আমি ভুল করে। এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। আমাকে টাচ করার দুঃসাহস আর কখনো দেখেও না। নাও গেট লস্ট। মিমি রাগ করে বের হবে, এমন সময় মাথাটা ঘুরে যায়। পড়তে যাবেই তার আগেই অনেক এসে ধরে। আরে মেয়েটা অসুস্থ, এভাবে লাফালাফি যে কেন করে? অনেক মিমিকে ধরেছে দেখে রাজা খুব রেগে গেল। এক দৃষ্টিতে রাজা অনেক আর মিমির দিকে তাকিয়ে আছে, আর রাগে জ্বলে পড়ে যাচ্ছে। নিজের রাগ সামলাতে না পেরে টেবিলে জোরে একটা বাড়ি দেয়। মিমি, তুমি ঠিক আছো তো? হুম। মিমি রাজার দিকে তাকিয়ে দেখে রাজার মুখটা লাল হয়ে আছে। আপনাকে কে যেতে বলেছে এইভাবে? ওমা, আপনিই তো বললেন বের হয়ে যেতে, আমার কি দোষ? ও আই সি, আমি মরে যেতে বললে কি মরে যাবেন? না মা। শাট আপ, ওকে? আমি মিমিকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসছি। তুই রাগিস না, বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি। না। কি না? তুই এদিকটায় নজর রাখ, আমার ওর সাথে কথা আছে। আচ্ছা মিমি, সাবধানে যেও, আর এটা আমার কার্ড, কল দিও, আমি অপেক্ষায় থাকবো। হয়ে গেছে তোদের? তাহলে বের হওয়া যাক। ও শিওর, বাই মিমি। কি অদ্ভুত মানুষ রে বাবা। আপনি কি যেতে পারবেন নাকি কোলে নিতে হবে? রাজা রাগি লুক নিয়ে দাঁতে দাঁত চেপে বলে। রাক্ষস একটা, সবসময় খারাপ বিহেভিয়ার। চলুন। তারপর দুজনেই গাড়িতে উঠে। ঠিকানা কি দিবেন নাকি আমি দুনিয়া পার করে পরকালের টিকিট ধরিয়ে দিব? আপনি আমার সাথে সব সময় এমন বাজে বিহেভ করেন কেন? আমি কি বিহেভিয়ার করব সেটা এখন তোমার কাছে শেখা লাগবে? আমি কি তাই বলেছি নাকি? আমি তো বলেছি ভালোভাবে কথা না বলতে পারলে দরকার নাই বলার, তাও এইভাবে কথা বললেন না, আমার খারাপ লাগে। আর তাছাড়া আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেনই বা এরকম করেন বলেন তো? আমি চুপ, এত কথা বের হয় কোথা থেকে আপনার? একটু কম কথা বললে কি পেটে মোচড় দেয়? যত সব। মিমি ইশারায় অ্যাড্রেস দেখিয়ে দেয়, আর একটাও কথা বলেনি ও।
সারা রাস্তায় যদিও রাজা চুপ করতে বলেছিল, কিন্তু চুপ করতে বলে তার নিজেরই খারাপ লাগছিল। এখানে 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 কি এখানে? আমার বাসা। রাজা গাড়ি থামিয়ে মিমিকে নামিয়ে গাড়িতে স্টার্ট দিবে এমন সময় দেখে মিমি আবারও পড়ে যাচ্ছে, আর তার সাথে সাথে কেউ এসে তাকে ধরে। সেটা দেখে রাজা গাড়ি থেকে নেমে মিমির কাছেই ছুটে যায়। কি হচ্ছেটা কি? ছাড়ুন ওনাকে, লজ্জা লাগে না? মেয়েদের টাচ করতে ছাড়ুন বলছি। স্যার, ও আমার ভাই রাহুল। ওকে, আমি আসছি। বলেই চলে যায় রাজা, কারণ ও এই বিষয়টায় লজ্জা পেয়ে যায়। তোর কপালে লাগলো কিভাবে? আর এই হিরোটাই বা কে? হিরো না, ও আমার জীবনের ভিলেন। রুমে চল বলছি। রুমে আসার পর এবার তো বল ওই হিরোটা কে? আমার বস। বস তোকে বাসায় ছাড়তে এসেছে, আর মাথা ফাটলো কিভাবে? মজা নিস না, শরীরটা ভালো নেই। পরে সময় করে বলবো সব। আম্মু খেয়েছে? চল খেয়ে নিবি। না রে, খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। রাহুল কিছু না বলেই উঠে চলে যায়, গিয়ে খাবার নিয়ে এসে মিমিকে খাইয়ে দেয়, আর ও নিজেও খায়। তুই বিশ্রাম নে, আমি ওষুধ নিয়ে আসছি। এই কথা বলেই রাহুল বের হয়ে যায়। মিমি একা একা ভাবতেই থাকে, খারসটাকে আমি কিছুতেই বুঝতে পারি না, কখন যে কি করে। এদিকে রাজা হসপিটালে গিয়ে অনেকের সাথে ওর অসুস্থ ফুপুকে দেখতে যায়, আর সেই সময় মিমি অনেককে কল দেয়। স্যার, আমি মিমি বলছিলাম। ও, কেমন আছো মিমি? শরীর ভালো তো? রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে প্রচণ্ড রেগে যায়, আর সাথে সাথে এই বের হয়ে বাসা চলে যায়। কিরে রাজা, কি হয়েছে বাবা? মন খারাপ? কিছু তো বলবি। রাজা রাজা মোজা জুতা খুলে এক একটা জিনিস এক এক দিকে রাগে ছুঁড়ে ফেলছে। কোট খুলে ফেলে দেয় ফ্লোরে, তারপর গলার টাই টানতে টানতে চলে যায় নিজের রুমে। না জানি কি হলো আমার ছেলেটার। আল্লাহ, তুমি একে দেখো, রাগনার জীবনটাকে বিষিয়ে ধরলে। মা, কি হয়েছে? আর বলিস না, কি যে হলো ছেলেটার। এসে কিছু বলা নেই, কওয়া নেই, হঠাৎ রাগ দেখাচ্ছে। বাদ দাও তোর কথা। কখন কি ভূত চাপে ওর মাথায় কে জানে। তোমার ছেলে তো আমাকে নিজের কলেজে ভর্তি করিয়ে রীতিমতো টর্চার করে। ওখানে থাকলে তুই ভালো থাকবি, আর আমিও চিন্তামুক্ত থাকতে পারবো। আন্ডা। মানিলা মানিলা কথাটা বলেই মুখ বাঁকিয়ে চলে যায়। মানু, মানু, এই মানু। যাই। কি হয়েছে? গলা ফাটাচ্ছিস কেন? আমার ড্রিঙ্কসের বোতলগুলো কোথায়? কেন? তুই আবার ওইসব খাবি নাকি? ওগুলো তো মা 60 আগে মা ফেলে দিয়েছে। ও শিট। এই টেবিল থেকে ল্যাম্পটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয় মানালি। ভয়ে বের হয়ে আসে রাজা, দরজা আটকে মেঝেতে বসে পড়ে, জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমার খুশি কি তোমার ভালো লাগে না? যখনই একটু ভালো থাকার জন্য আশায় বুক বাঁধি, তখনই আমার বুক ভেঙে চুরমার করে দাও কেন, বলতে পারো? রাজার মা দরজার ওপাশ থেকে রাজার কথাগুলো শুনে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কিন্তু এটা বুঝে যে রাজা কোনো কারণে খুব কষ্ট পেয়েছে। সারা রাত কাটার পর পরের দিন সকালে, বাবুই ওঠ, বেলা হয়ে গেছে, যাবি না হসপিটালে? রাজা ঘর থেকে বের হয়ে আসে। না মা, অনেকে বলো ও যেন সব দেখে নেয়, আমার শরীরটা ভালো নাই। রাজার মা রাজার গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর আসছে, আর রাজা ঝুলছে, চোখ মেলতে পারছে না। এ কি, খুব জ্বর এসেছে তো? চল শুয়ে থাক, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে নে। একদম কথা না, তুই চুপটি করে শুয়ে থাক। রাজার মা ওর রুমের মেডিসিন বক্সটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। এতগুলো স্লিপিং পিল, একটাও নাই। রাজার ঘুম কম, তাই স্লিপিং পিলগুলো ওর রুমে রাখা থাকে, কিন্তু এইভাবে যে সব খেয়ে ফেলবে কে জানতো। স্লিপিং পিলগুলো কোথায়? ঘুম আসছিল না তাই খেয়েছিলাম। এরকম করলে মরে যাবি তো বাবা। তোর কি চাই বল? আমি কি কখনো তোকে কোনো কিছুতে বাধা দিয়েছি?
রাজার মা কাঁদতে কাঁদতে কথাগুলো বলে। প্লিজ মম, কাম অন, কেঁদো না মানু। এই মানু, কি হয়েছে? মাকে নিয়ে যা, ভালো লাগে না কান্নাকাটি। মা চলো তো, ও একাই থাক। মানু এসে ওর মাকে নিয়ে চলে যায়। আস্তে আস্তে উঠে শার্টটা কোনোভাবে পরে শার্টের বোতাম হাফ খুলে রেখে সানগ্লাস চোখে দিয়ে কোটটা কাঁধে ঝুলিয়ে মুখে একটা সিগারেট মুখে নিয়ে মাতালের মতো দুলতে দুলতে গাড়ির পাশে যাই। রহমান চাচা, আমি বের হচ্ছি, মাকে বলে দিও। বাবা, তুমি তো অসুস্থ না, আমি নিয়ে যাই। এই রাজা কারো ধার ধারে না। রাজা হাসতে হাসতে মাতালের মতো বলেই গাড়ি নিয়ে হাসপাতালে রওনা দেয়। এদিকে মিমি আজ খুব সুন্দর করে সেজেছে। একটা থ্রি পিস পরেছে গোলাপি রঙের। ওড়নাটা কাঁধের দুই দিক দিয়ে ফেলে রাখা, গায়ের রঙটা একটু উজ্জ্বল বলে বেশ ভালো লাগছে। চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে আটকে ছেড়ে দেওয়া আছে, মাজা ছাড়িয়ে গেছে চুলগুলো। একটা অ্যাপ্রন নিয়ে হাতে রেখে হাঁটছে। কি হয়েছে? আপনি এখনই তো পড়ে যেতেন। রাজা পড়ে যেতে লাগলে মিমি তাকে ধরে কেবিনে নিয়ে বসায়। কে তুমি নন্দিনী? চোখ জুড়িয়ে গেল তোমায় দেখে। রাক্ষসটার আবার কি হলো? সব সময় তো আমার মাথা খায়। মানে স্যার, আপনি ঠিক আছেন? এই তুই মিমি না? জি স্যার। তুমি তো অনেকের জিএফ, তাই না? না তো স্যার। রাজা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে মিমির কাছে যায়। মিমি রাজার অবস্থা দেখে এমনি ভয় পেয়েছিল। সে ধীরে ধীরে পেছনে যেতে যেতে ক্যাবিনের দরজার সাথে ঠেকে যায়। রাজা মিমির কাঁধের দুই পাশের দেয়ালে হাত রেখে মিমিকে জিজ্ঞেস করে, অনেককে কাল সন্ধ্যায় কল দিয়েছিলে কেন? উনি আমাকে পৌঁছে জানাতে বলছিলেন, তাই। তোমাকে কে জব দিয়েছে? আপনি? তুমি কার কথা মতো চলবে? আপনার। দ্যাটস লাইক এ গুড গার্ল। ইন দ্য নেক্সট ডে তুমি মেডিকেলে ক্লাস করবা, আমি আমার বোনকে বলে দিব, ও সব বুঝিয়ে দিবে। মিমি অবাক হয়ে যায় রাজার কথা শুনছে, আর ভাবছে এই নেশার ঘরে বকছে মনে হয়। কাল সকাল সকাল চলে আসবে, আমি থাকবো এখানে। রাজা মিমির মুখের কাছে মুখটা নিয়ে গুয়ে বলল, গন্ধ! ইস, ছি! আপনি সিগারেট খান? খুব বাজে একটা স্বভাব এটা। জানেন এটাতে অনেক রকমের হুশ, আজ তোমাকে খুব সুন্দর লাগছে বলেই চুলে ক্লিপটা খুলে দেই। কি করছেন স্যার? চুলগুলো নষ্ট হয়ে গেল তো। জানো, লম্বা চুল আমার খুব ভালো লাগে। কে যেন ওদের রুমের দরজায় এসে ধাক্কা দেয়, আর মিমি রাজার উপর পড়ে যায়। আরে দুজনে পড়লে কি করে? বলে একে একে টেনে তোলে দুজনকে। স্যার, রাজা স্যার মনে হয় অসুস্থ, আপনি ওনাকে বাসায় পৌঁছে দেন। স্যার, রাজা স্যার মনে হয় অসুস্থ, আপনি ওনাকে বাসায় পৌঁছে দেন। আমি কি করে যাব? হসপিটালে কে থাকবে তাহলে? তুমি যাও, আমি ড্রাইভারকে বলছি। মিমি আর কিছু না বলেই রাজি হয়ে গেল গাড়ির ভিতরে। আমরা কোথায় যাচ্ছি? নরকে। রাক্ষস একটা বাচ্চাদের মতো করছে। আচ্ছা চলো যাই। মাথাটা পুরাই গেছে মনে হয়। ওরা বাসা যাওয়ার পর রাজার মা হন্তদন্ত হয়ে ছুটে আসে। কোথায় পেলে ওকে? আমি সেই কখন থেকে খুঁজছি। উনি তো হসপিটালে গিয়েছিলেন। রাজাকে ওর মা আর মিমি ধরে বেডরুমে নিয়ে শুয়ে দেয়। কেন ছেড়ে গেলে আমায়? কি দোষ করেছিলাম আমি? আমি তোমার কাছে যাব? উনি কি বলছে? না কিছু না, ভুল বকছে হয়তো, জ্বর আসছে তো তাই। আচ্ছা, আমি কি যেতে পারি? বিকেলে যেও মা, মানালিও নেই, কলেজে গেছে, আমি একা সব কিভাবে সামলাবো? আচ্ছা, আপনার চিন্তা করতে হবে না, আমিও তো আপনার মেয়ের মতো। রান্নাঘরটা কোন দিকে? রাজার মা কিছু না বলার আগে মিমি নিজেই খুঁজে রান্নাঘরে চলে যায়। এটা সেটা দেখে স্যুপ খুঁজে পায় আর লেবু শরবত বানিয়ে রাজার ঘরে এসে দেখে ওর মা রেডি হচ্ছে। আন্টি কি কোথাও যাবেন? মানুকে নিতে যাব, আমি সন্ধ্যার পর পরই ফিরে আসব। তোমাকে বাসায় রেখে আসা হবে, চিন্তা করো না, তুমি আমার রাজার পাশে থাকো। এই বলে রাজার মা চলে যায়। মিমি রাজার মাথায় জলপট্টি দিয়ে দেয়। জ্বর কমে আসলে রাজার মাথাটা তুলে লেবু শরবতটা খাইয়ে দেয়। কিছুক্ষণ পর স্যুপটা খাইয়ে ওষুধ খাওয়ায়। সব বাদ দিয়ে ডাক্তারের সেবা করতে হচ্ছে। হুর, ভালো লাগে না।
মিমি উঠে যাবে এমন সময় রাজা মিমির হাতটা শক্ত করে চেপে ধরে, মাথার নিচে হাতটা রাখে। মিমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে না। অবশেষে রাজার পাশেই বসে পড়ে। রাজা হাত ছেড়ে এবার মিমির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। মিমি কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে রাজার মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায়। সারাদিন আমাকে বকা ছাড়া তো কাজ নেই না? এতটা নিষ্পাপ লাগছে দেখে যেন এখনই জন্ম হয়েছে, মন চাচ্ছে একটা কিল মেরে ঘুম ভাঙিয়ে দিই। মিমি অবাক হয়ে রাজার সৌন্দর্য দেখতে বিভোর হয়ে গেল। মায়াবী চোখ দুটো লম্বাই হবে 5 ফুট 8-9 ইঞ্চি, চুলগুলো ঘন কালো মেঘের মতো সিল্কি, চিকন গোলাপি ঠোঁট দুটো অপূর্ব মুখেরই করেন। গায়ের ফর্সা রঙের জন্য শার্টের খোলা বোতামের পাশ দিয়ে মুখের কালো কালো লোমগুলো রাজার অপূর্বতাকে আরও ফুটিয়ে তুলেছে। এসব দেখতে দেখতে মিমির মনে পড়লেও রাজাকে কেউ টাচ করে সেটা রাজা পছন্দ করে না। কথাটা মনে পড়ার সাথে সাথে এই রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে রাজার ঘুম ভেঙে গেল। এই মেয়ে, আপনি এখানে কি করছেন? ঘোড়ার ডিম করছি। তোকে নিয়ে আসছে ও, তুই মরে যেতি ও যদি তোকে নিয়ে না আসতো। আন্টি, রাত হয়ে যাচ্ছে, আমি আসি। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি মা, সাবধানে যেও, আর সময় পেলে আমার কাছে চলে আসবা। আমার কাছে আসবা, আজ থেকে আমি তোমার বান্ধবী। নাইস টু মিট ইউ, বাই গাইস। বান্ধবী বানানোর জন্য ওরেই পেলি? অবশ্য 2টা পেতনি মিলবে ভালো। মা তোমার ছেলেকে মেরে আবার অসুস্থ বানিয়ে দিল, বলে দিলাম। হয়েছে, চুপ কর তোরা। এদিকে মিমি মুখ বাঁকিয়ে চলে যায়। পরের দিন সকালে মানু, এই মানু, কোথায় গেলি? কি হলো, মারছিস কেন? আমি তোর বড় ভাই হই, একটু রেসপেক্ট অন্তত আমার প্রাপ্য। বলুন রাজামশাই, কি করিতে পারি আপনার জন্য? কাল যে মেয়েটা আসছিল না, কোন মেয়েটা? ওই যে সেই মেয়েটা। বুঝলাম, সেই মেয়েটা, কিন্তু নাম তো থাকবে নাকি? ওই যে কি যেন নাম, মনে পড়েছে, মিমি। কি রে ভাইয়া, ভুলের ওকে ধরলো নাকি? রাজা চৌধুরী সামান্য নাম ভুলে যাবে? এটা তো অসম্ভব। পাকামি একটু কম করলে ভালো হয় না? ওকে বল, কি করতে হবে? ওকে নিয়ে তুই মেডিকেলে ভর্তির সব কাজগুলো করে ফেলবি। ও 10টায় ডিউটিতে আসবে। আমি যাবার আগেই তুই সব কাজ ছেড়ে রাখিস। কেন কেন কেন? ওই মেয়েকে মেডিকেলে পড়াবি নাকি তুই? একটা সাধারণ মেয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবি কেন শুনি? হিংসে হচ্ছে বুঝি? জেলাস? নো, আই এম নট জেলাস। সো যা বলছি তাই কর, যা এখান থেকে। কলেজে চলে যায়। মানিলা রেগে হনহন করে হেঁটে চলে যায়। মম, ব্রেকফাস্ট রেডি করতে বলো, আমি বের হব। খাবার রেডি, খেয়ে নে। রাজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মানালি হসপিটালে গিয়ে মিমিকে ডেকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। এদিকে মানালি হসপিটালে গিয়ে মিমিকে ডেকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। মিমি অবাক হয়ে সবটা দেখে আর ভাবে, আমি স্বপ্ন দেখছি না তো? মেডিকেল পড়তে অনেক খরচ, সেই জন্য ইচ্ছে থাকলেও পড়তে পারিনি। তবে আমার যা বেতন পাই তা দিয়ে টেনে টুনে হয়ে যাবে, আর না হলেও অন্য উপায় আছে। তোমার অত ভাবা লাগবে না খরচ নিয়ে, যে ভর্তি করিয়েছে সেই বুঝবে। মানে কে বুঝবে? আর হঠাৎ আমাকে এইভাবে মেডিকেলে পড়তেই বা হবে কেন? আমার এখানে কাজ করতে হলে MBBS সার্টিফিকেট লাগে, গট ইট? মমের কথাই তোমাকে জব দিয়েছি, মানে এই না যে যোগ্যতা লাগবে না। রাজা ধমকে সুরে কথাটা বলেই চলে যায়। আমার কেবিনে এসো দুজনই। ওরা দুজন কেবিনে যাওয়ার পর, মানু, আজ আর ক্লাস করা লাগবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি বাসায় চলে যা। আচ্ছা। মালিনা রাজার মুখের উপর কথা বলার সাহস না পেয়ে চলে গেল। আমিও যাই স্যার, অনেক স্যার ডাকছিল। এই মেয়ে, তুই বাংলা বোঝো না? তোমাকে আমি মেডিকেলে পড়ার জন্য ভর্তি করেছি, অনেকের পিছনে ঘুরঘুর করার জন্য নয়, ওকে? কি? আমি অনেকের পেছনে ঘুরঘুর করি? অবশ্যই করো। যাকে সে কথা বাদ দিলাম, কাল সকাল 10টা থেকে ক্লাস আছে, আর যে স্যারের ক্লাস উনি কিন্তু ভীষণ রাগী, তাই সময় মতো না আসলে। মিমি রাজাকে থামিয়ে দিয়ে বলে, সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, রাক্ষস একটা। হোয়াট? কি বলে তুমি? রাক্ষস? হাউ ডেয়ার ইউ? মিমি আর কিছু না বলে জোরে এক দৌড় দিয়ে বের হয়ে চলে গেল। হেই লিসেন, ড্যাম ইট। রাজা রাগেই টেবিলের উপর এক ঘুষি মারল, তারপর বলল, কাল এসো মিস মিমি, মজা কাকে বলে দেখাবো। তোমাকে যদি সোজা না বানিয়েছি তাহলে আমার নামও রাজা চৌধুরী না। মিমি বাড়িতে যাবার পথে এক
পঙ্গু ভিক্ষুকে রাস্তা পার হতে দেখে সে দৌড়ে গিয়ে সেই লোকটাকে রাস্তা পার করে দেয়। পাশ দিয়ে যাচ্ছিল রাজা, সে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে মনে মনে বলে, না, যতটা পাজি ভেবেছিলাম ততটাও না, অন্তত আমার মতো হার্টলেস না। মিমি বাড়ি ফিরে মা, মা, ও মা। মিমি ওর মাকে ধরে ঘোরাতে লাগে। ছাড়, পরে যাব তো। কী রে মা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আর একটা সুখবর আছে। কি সুখবর? আমি MBBS পড়বো মা। ভাবতে পারো, আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু মা, এত টাকা কিভাবে কি? মা ভেবো না, সব আমার হসপিটালের ক্যারি করবে। যদিও আমি নিব না, নিজের টাকা দিয়েই পড়ার ইচ্ছে আছে। আল্লাহ তোর ইচ্ছে পূরণ করুক মা। মিষ্টি ছাড়াই চলে এসেছিস যে? ও সো সরি ভাই। এই নে মায়ের ওষুধ, আর এই টাকাটা রাখ, তোর লাগবে বাইরে গেলে। এখন সবাই খেয়ে নাও, দুপুর গড়িয়ে গেল। রাজা বাড়িতে যাওয়ার পরে মম, আমার খাবারটা রুমে দিয়ে যেতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোথায় যেন বের হয়ে গেল। প্রায় এই রকম বের হয়ে যায়। রাত 12টার পর আম্মু, তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। তাই তো ভাবছি, কোথায় গেল ছেলেটা? দরজার কলিং বেলের শব্দ। কী রে, সময় হলো বাড়ি ফেরার? রাজার মা পেছনে তাকিয়ে দেখে ড্রাইভার কাউকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সাথে ওটা কে? মম, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে ড্রাইভ করছিলাম, হঠাৎ তো গাড়ির সামনে এসে যায়, আমি বুঝতে পারিনি কি করব, তাই বাসায় নিয়ে আসছিলাম। আয় আয়, ভেতরে নিয়ে আয়, ওকে গেস্ট রুমটা খুলে দে, ওখানে নিয়ে যা। সবাই মিলে মেয়েটাকে নিয়ে গেস্ট রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে অনেক চেষ্টা করে সেন্স ফেরালো। তোমার নাম কি মা? আমার নাম হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম কেন মনে পড়ছে না? আমি কে? মম, ওকে এত প্রেশারাইজ না করাই ভালো, মনে হচ্ছে স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু আম্মু থাক না, ভাইয়া যখন বলছে। আমার নাম কি? আমি কে? আপনারা কে? তোমার নাম অরিন, তুমি আমার মেডিকেলে কাজ করো, আমার বাসাতেই থাকো। তোমার বাবা মা অনেক আগে মারা গেছে, কেউ নেই, তাই আমার মমকে মা বলো। রাজার মা রাজার কথা শুনে অবাক হয়ে তাকালো। রাজা চোখ দিয়ে ওর মাকে থামিয়ে দেয়। পরের দিন সকালে স্যার গুড মর্নিং, এই যে আপনার বেডটি। হোয়াট দা মানু? মানু, কি হলো? ও আমার রুমে কি করছে? অ্যান্সার মি ড্যাম ইট। ও জোর করে করেছে। আম্মু অনেকবার নিষেধ করেছি, তাও শোনেনি। এই মেয়ে শোনো, আমার ঘরে ত্রিসীমানে যেন তোমাকে না দেখে, ওকে? আন্ডারস্ট্যান্ড? আই এম সরি স্যার, আপনি এত রাগ করবেন জানলে কখনো এমন করতাম না। কান্না করতে করতে বলে, পরের দিন সকালে মিমি কলেজের গেট দিয়ে ঢুকছে। কপালে ছোট একটা কালো টিপ, ঠোঁটে খয়েরি লিপস্টিক, নর্মালভাবে হালকা মেকআপ, চোখে কাজল, লম্বা চুলগুলো ছাড়া, কালো আর স্কিন কালারের কম্বিনেশনের একটা জর্জেট শাড়ি। মনে হচ্ছে ঠিক যেন কোনো হিন্দি ফিল্মের নায়িকা। আশেপাশের সব ছেলেমেয়েরা মিমির দিকে হাঁ করে তাকিয়ে আছে। কিছু সময়ের মাঝে রাজা কলেজে এসে ঢুকে বিষয়টা দেখে। কি হচ্ছে এখানে? সার্কাস চলছে নাকি? হা করে কি দেখছো সবাই? যাও নিজের কাজে যাও। স্যার, আমার ক্লাসটা কোন দিকে? করাচ্ছি ক্লাস, শয়তান মেয়ে কোথাকার। সব বের করে চলে এসেছে সবাইকে দেখাতে। তুমি আমার সাথে এসো। মিমি রাজার সাথে চলে যায় ক্যাবিনে। মিমি ক্যাবিনে ঢোকার সাথে সাথে রাজা ক্যাবিনের দরজাটা খুব জোরে লাগায়। এটা কি? এটা আবার কি? শাড়ি? এটা শাড়ি? কে বলেছে এরকম শাড়ি পরার জন্য? রাস্তায় কতজন দেখেছে? ইডিয়েট, কোনো কমন সেন্স নেই। সবাই তো কত রকম পরে আসছে, আমি পড়তে পারবো না কেন? আমি বলেছি তাই পড়তে পারবা না, বোঝো নাই? আপনি হঠাৎ আমাকে তুমি বলছেন, আবার আমার ড্রেস আপ নিয়ে এত ভাবছেন, কি ব্যাপার স্যার? ডোন্ট টক রাবিশ, যা বলেছি তাই করবে, আন্ডারস্ট্যান্ড? একটা শাড়ি দিয়ে যান। ওকে, আপনি আসতে পারেন। আমি এটাই পরে থাকবো, চেঞ্জ করব না। রাজা রেগে একটানে শাড়ির কুচি খুলে দিয়ে বলে, নিজে ওয়াশরুমে গিয়ে পড়বেন নাকি আমি এখানেই খুলে পরিয়ে দিব? রাক্ষস খারুস, তোর বিয়ে হবে না, হলেও বউ আদর করবে না, এসব মনে মনে বলে না 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 না, আমি পরে আসছি। মিমি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে।
তারপর হন হন করে বের হয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। মিমির রাগ দেখে রাজা মিচকি মিচকি হাসতে থাকে। এই মিমি। কে ডাকে? মিমি এদিক ওদিক তাকিয়ে। আরে উপরে আমি। দাঁড়াও, আসছি। মিমি যাওয়ার পর ক্লাস কোনটা? চলো, আমরা তো একই ক্লাসে, চলো যাই। ওরা দুজন ক্লাসে চলে যায়, গিয়ে একসাথে পাশাপাশি বসে। হঠাৎ সবাই বলে ওঠে, গুড মর্নিং স্যার। মিমি ভিমনি খাওয়ার মতো অবস্থা। হে কি, এটা কি? মিমি আমাদের সিনিয়র মেডিকেল টিচার খুব রাগী। নামটা যেন কি মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, রাজা চৌধুরী। ফাইজলামি করো আমার সাথে? আমি এই রাক্ষসকে চিনি না নাকি? যোগ করছিলাম। নিজে তো নিজের নামে তাহলে সেদিন ঢোল পেটাচ্ছিল, রাগী টিচার আছে, দেরি হলে খবর আছে। ছাই। হে ইউ, স্ট্যান্ড আপ। আমি? মিমি ওর নিজের দিকে দেখিয়ে, ইয়েস ইউ। ইয়েস স্যার। দাঁড়িয়ে থাকেন, বাকিরা বসেন। কিন্তু স্যার মিমিকে থামিয়ে দিয়ে রাজা বলে ওঠে, শাট আপ। চুপচাপ দাঁড়িয়ে থাকেন, যখন বলবো বসতে বসবেন। এত বড় হয়ে গেছেন, আর টিচার আসলে দাঁড়াতে হয় জানেন না? সরি স্যার। ফার্স্ট ডে, তাই ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কোনো ক্ষমা নেই। পানিশমেন্ট খুব বেশি দিব, ওকে? পানিশমেন্ট খুব বেশি দিব, ওকে? সিট ডাউন। মিমি বসে বলল ধাপাস করে। তারপর মানুকে আস্তে আস্তে বলল, এটা মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, মানুষই লাগে দেখতে। মানালি, কাম হেয়ার। মানালি রাজার কাছে গেলে মানালিকে রাজা কানে ধরে দাঁড়াতে বলে। মানালি জানে উপায় নাই, তাই দাঁড়ায়। মিমি বিষয়টা দেখি খুব ভয় পেয়ে যায়। আজ আমি হিউম্যান বডি পার্টসের বিষয় নিয়ে আলোচনা করব। রাজার সামনে একটা ছেলে আর একটা মেয়ে কঙ্কাল নিয়ে বিভিন্ন বডি পার্টস নিয়ে কথা বলছে। মিমির হঠাৎ মাথায় আসে কঙ্কালগুলোর গায়ে কাপড় পরানো নাই। ও সাথে সাথে বলে ওঠে, ছি স্যার, ওদের জামা কাপড় নাই কেন? এইভাবে কারো সম্মানহানি করা ঠিক না। ক্লাসের সবাই ওর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। হোয়াট দ্য, আর ইউ ক্রেজি? আই থিঙ্ক আপনার মেন্টালি প্রবলেম আছে। আই মিন মেন্টালি ডিসঅর্ডার যাকে বলে। ও মা, যা তা ভাবতে ভাবতে এটা কি বলে দিলাম। গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও, অ্যান্ড ইউ অলসো। রাজা মানুর দিকে দেখিয়ে দিয়ে বলে। ওরা দুজন বের হয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি শুরু করে দেয় আর কথা বলে নিজেদের মধ্যে। কেন যে এরকম কথা বলতে গেলে না? আমি তো ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। খুব গরম পড়েছে গো। চলো ওই গাছের নিচে যে বসি। চলো। গরম লাগারই কথা। যে বস্তার মতন বোরখা আর হাতে পায়ে মোজা পরে আছো, আমি হলে মরেই যেতাম। বোরকা ছাড়া বাড়ির দরজায় যাওয়া নিষেধ, আর এটা তো কলেজ। তা এই পরোয়ানা কে জারি করেছেন? মিস্টার রাজা চৌধুরী। রাক্ষস চৌধুরী? তারপর কি মানে? মিমি পিছন ঘুরে, মামা মানে কি? কি মানে? রাক্ষসকে? ভাইয়া, ওই যে একটা কার্টুনের কথাই বলছিলাম। এত ছেলে আশেপাশে, আর তোরা এখানে বসে হাসাহাসি করছিস? বকা না খেয়ে কথা শুনতে মন চায় না? না, যা এখান থেকে কেবিনে যা, পরে ক্লাসের সময় হলে গিয়ে ক্লাস করবি, যা। আচ্ছা। মাইনা মিমির হাত ধরে টেনে নিয়ে চলে যায় কেবিনে। আচ্ছা মানু, তোমার ভাইটা এত খারুস কেন? মন চাচ্ছে একটু পিছু লেগে ওর দেমাগ ভাঙাই। লেগেই দেখো কি হয়। তারপর রাজা আসে কেবিনে। অনিকের কেবিনে গিয়ে দেখ পিৎজা রাখা আছে, নিয়ে আয়। পিৎজা? ইয়ে। আমি নিয়ে আসি। জি না, আপনি এখানেই থাকবেন, কাজ আছে। মানু তুই যা। ওকে। বলেই মানিনা এক দৌড়ায় জোরে। কাল থেকে তুমি আমার বাসায় ডিউটি করবে, আর কলেজের সময় হলে কলেজে চলে আসবে। কলেজ শেষ হলে মানুষ সাথে আমার বাসায় যাবে। মানে? যা বললাম তাই। কিন্তু আমার তো কাজ এখানে ওখানে, তো পেশেন্ট নেই। আছে, একজন পেশেন্ট আছে, আমার বাসায় থাকে, তার বিশেষ টেক কেয়ার লাগবে, তাই তোমাকে বলছিলাম। আর এটা আমার রিকোয়েস্ট না, অর্ডার, ওকে? অ্যাগ্রিমেন্টের কথা মনে আছে তো? কিন্তু আমার মা ভাইয়া? আমি ওনাদের সব জানিয়ে দিয়েছি। তুমি আজই আমাদের বাসায় শিফট করছো। মানালি তোমাকে সাথে করে নিয়ে যাবে। ওকে। মাইরা মিমির সাথে মিমির বাসায় যায়। গিয়ে মিমি ওর জামা কাপড় নিয়ে আবার গাড়িতে করে মাইরাদের বাসায় আসে। এসেছো মা? তোমাকে খুব মিস করছিলাম। ঘরটা পূর্ণতা পেল আমার। এত মাথায় তুলো না, ওর অভ্যাস আছে মাথায় পাগলু ডান্স করার। রাক্ষস একটা।
আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আমার খাবারটা যেন রুমে দেওয়া হয়। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। মিমি, মানালি, আই খেয়ে নিবি। মিমি রাজার মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে, আর মানালি ডাইনিং টেবিলে বসে মোবাইল টিপছে। অন্যদিকে অরিন বিষয়টা চুপি চুপি দেখছে। রহিমের মা, রাজার ঘরে খাবারটা দিয়ে এসো তো। আমি যাই। না, একবার এই নিয়ে সকালে একবার ঝামেলা হয়েছে, আর না। আরে আন্টি, কিছু হবে না, দেন তো। এই বলেই মিমি ওনার হাত থেকে নিয়ে দৌড় দিয়ে রাজার ঘরে যায়। মিমি দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ও ভেতরে গিয়ে দেখে কেউ নেই ঘরে। খাবারটা টেবিলে রেখে ঘরের চারপাশে ঘুরে দেখে কি আগোছালো। ও পুরো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে বারান্দা যায়। গিয়ে দেখে একটা লাল রঙের একটা গিটার দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা, আর মেঝেতে খুব সুন্দর একটা হাতের কাজ করা কার্পেট পাড়া। মিমি গিটারের তারে হাত বুলালে খুব সুন্দর একটা শব্দ হয়। এসব দেখে দেখতেই হঠাৎ পেছন থেকে কেউ ধমক দিয়ে উঠল। আপনার সাহস তো কম নয়, আমার রুমে বিনা পারমিশনে কে আসতে বলেছে? আর আপনি আমার বেলকনিতে কি করছেন? আমার কলেজে হাত দিয়েছেন, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো খাবার দিতে এসেছিলাম। আমি ডেকেছি তোমাকে খাবার দিতে? গেট লস্ট। মিমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসে। ভাইয়া চিৎকার করছিল কেন? ব্যালকনিতে গিয়েছিলাম তাই। আমি কখনো যাই না। আর তুমি? কি এমন আছে? ওই তো একটা গিটার আর একটা মাদুর পাড়া। গিটার আর মাদুরের কথা শুনে মায়ের মুখটা মলিন হয়ে গেল। রাজার মাও খাবার বেড়ে দিতে দিতে মন খারাপ করে চলে গেল। মালিও খিদে নেই বলে না খেয়ে চলে গেল। অবাক কাণ্ড তো। এই বাড়ির সব মানুষ কি এলিয়েন নাকি? সামান্য বিষয় নিয়ে এমন ভাব করছে যেন কি না কি হয়ে গেছে। না, বিষয়টা এত সহজভাবে নিলে হবে না। নিশ্চয়ই কিছু বড় ঘাপলা আছে, জানতে হবে আমাকে। ধরাম ধরাম করে রাজার রুম থেকে ভাঙচুর করার আওয়াজ আসছে শুনে মিমি দৌড়ে রাজার ঘরের কাছে যায়, কিন্তু দরজা বন্ধ থাকায় ও ভেতরে যেতে পারে না। বাইরে দাঁড়িয়ে কান পেতে রাজার কথা শুনে। আমার কলেজে হাত দেয় কত বড় সাহস মেয়ের! কেনই বা আমি ওকে এত সহ্য করি? আমি একটু শান্তি চাই, আমার এই কষ্ট থেকে মুক্তি চাই। রাজা চিৎকার করে কাঁদতে থাকে। কি এমন কষ্ট ওনার? এরকম হার্টলেস মানুষের আবার কষ্ট হয় নাকি? যাকগে, আমার জানা লাগবে কি কষ্ট। যে মানুষটা আমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করছে, তার জন্য এতটুকু করা আমার দায়িত্ব। কোনোভাবে বিকেল করিয়ে রাত হয়, সবাই খেয়ে নেয়। রাজা দরজা খোলে না আর হাসেও না খেতে। সবাই খেয়ে ঘুমানোর পর মিমি রাজার জন্য খাবার নিয়ে ওর রুমে নক করে। 2-3 বার নক করার পর দরজা খুলে রাজা। অন্ধকারে রাজার মুখ দেখা যাচ্ছে না, সারা বাড়ির লাইট অফ। বাইরের আলো থেকে যে আলো আসে তা দিয়ে হালকা দেখা যাচ্ছে। মিমির মনেরও ভয় ভয় হচ্ছে। এভাবে একটা ছেলের ঘরে এত রাতে আসা ঠিক হয়নি। স্যার, বলছিলাম কি, আই এম সরি। আমি আর কোনো দিন আপনার রুমের ভেতরে যাব না, সত্যি বলছি। রাজা হঠাৎ করেই মিমিকে একটানে রুমের ভেতরে নিয়ে দেয়ালে শক্ত করে ধরে মিমির মুখের কাছে মুখ নিয়ে যায়। রাজার প্রতিটি বিষাক্ত নিঃশ্বাস মিমির মুখে এসে পড়ে। এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? ভাতের প্লেট পড়ে গেল। ছাড়ুন বলছি, আমাকে কেন আপনাকে কষ্ট দিতে যাব? যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে আমার পুরনো ক্ষতগুলো নাড়া দিয়ে উঠেছে, আমি আর সহ্য করতে পারছি না। ছি, কি বিশ্রী গন্ধ আসছে আপনার মুখ থেকে। কি মদ খেয়েছেন? কেন? কিসের কষ্ট আপনার? আমাকে বন্ধু মনে করে বলতে পারেন, মন হালকা হবে। তানু, তানু, তানু। রাজা নামটা বলতে বলতেই মিমির গায়ের উপর নিজের গায়ের ভর ছেড়ে দেয়। মিমি কোনো রকমে রাজাকে বিছানায় শুয়ে দেয়। তারপর মানালির ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে, কে এই তনু? মানু? এই মানু? কি হয়েছে? ঘুমাও না কেন এত রাতে? কেন ডেকেছো? ম্যানিলা ঘুম ঘুম গলায় চোখ বন্ধ করে কথা বলছে। তোমার ভাইয়া না খেয়ে ঘুমিয়ে পড়লো, আর তোমরা মা বোন কেউ তার খবর নিলে না? ও নিজে না চাইলে কেউ ওকে জোর করে না। ও কারো কথাই শোনে না। এখন তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তানুকে? তানু নামটা শুনে মালি হুড়মুড় করে বিছানায় উঠে বসলো, যেন কোনো ভূতের নাম শুনেছে। এমনভাবে ভয় পেয়ে চোখ ডলতে ডলতে বলল, তুমি নামটা কই শুনলা?
এই বাড়িতে কেউ এই নাম উচ্চারণ করে না, তুমিও আর করবে না। ভাইয়া জানতে পারলে না কলিজা ছিঁড়ে ফেলবে। কেন, সে কে? আস্তে আস্তে সব জানতে পারবে, কিন্তু ভাইয়ার সামনে ওর নাম নিবে না। এই নাম কারো মুখে শুনতে পাবে না। ওকে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে আমি আর এই বাড়িতে থাকবো না। সারাদিন আমার একা ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। আমি আমার কাজে জয়েন করব আজ এখনই। আচ্ছা মা, ঠিক আছে, চুপ করো। রাজাকে বলে আমি তোমাকে কলেজে ওখানে পাঠাবো। কি হচ্ছে এখানে? ওর বাসা ভালো লাগে না, তাই কাজে জয়েন করবে বলছে। কিন্তু ওকে, আজই নিয়ে যাব। রাজার মা অবাক হয়ে যায়। অরিন তো কিছুই জানে না ও কিভাবে কি করবে। কিন্তু রাজা, আমি বলছিলাম কি। কুল মম, আমি সামনে নিব। কলেজে অরিনকে সাথে নিয়ে যায় রাজা। মানালি আর মিমি মেডিকেলে চলে যায়। হঠাৎ অনেক সামনে এসে অরিনকে দেখে হকচকে যায়, কিন্তু নিজেকে সামনে নিয়ে রাজার কাছে জানতে চায় কে এটা। রাজা অনেককে সব বলে। ব্যাপারটা মিমি লক্ষ্য করে। অনেকের এই চমকে যাওয়াটা স্বাভাবিক কিছু নয়, নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। অনেক পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যায়। রাজা অরিনকে নিয়ে মিমিকে কলেজ ঘুরিয়ে দেখাতে বলে। মিমি অরিনকে কলেজ ঘুরে দেখায়। এমন সময় একটা পাগল ছুটে এসে অরিনের সামনে দাঁড়ায়। অরিন অবাক হয়ে পাগলটাকে দেখে। পাগলটাও শান্ত হয়ে যায় অরিনকে দেখে। মিমি অরিনকে সরিয়ে বলে, হে পাগল, আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, চলে এসো ওর কাছ থেকে। মিমির হাত ছুটিয়ে অরিন পাগলটার দিকে এগিয়ে গেল। অরিন পাগলটার দিকে এগিয়ে যায়। পাগলটা খুব শান্তভাবে অরিনকে দেখতে থাকে। এমন সময় রাজা উপস্থিত হয়। রাজা বিষয়টি দেখে অবাক হলেও একটা জিনিস ভেবে খুশি হয় যে কেউ একজন তো হলেও যে এই পেশেন্টকে সামলাতে পারবে। কে আছো? ওকে নিয়ে যাও এখান থেকে। একজন এসে পেশেন্টকে নিয়ে চলে যায়। তারপর রাজা অরিনকে নিয়ে ক্যাবিনে যায়। অরিন, তুমি আজ থেকে ওই মেন্টাল পেশেন্টের দায়িত্বে থাকবে। অরিন খুব খুশি হয়ে উত্তেজিত হয়ে বলে, থ্যাংক ইউ রেজা, থ্যাংক ইউ সো মাচ। স্যার, কল মি স্যার। ওকে ওকে স্যার। রাজা একজন স্টাফকে কল করে ডাকে। স্টাফ আসলে তাকে বলে অরিনকে সে পেশেন্টের রুমে নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দিতে। তারা চলে যায় আর রাজাও ক্লাস নিতে চলে যায়। এদিকে ক্লাসে গিয়ে উপস্থিত মিমি আর মানালি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিওয়ান। আজ আর মিমির ভুল হয়নি, সেও দাঁড়িয়েছে। সিট ডাউন অল। আজ আমি আপনাদের কালার ব্লাইন্ড সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, কারো কি জানা আছে হোয়াট ইজ কালার ব্লাইন্ড? এনিওয়ান? স্যার আমি বলি, জি বলুন। যারা কোনো রং চোখে ঠিকভাবে দেখতে পায় না। কাছাকাছি। আচ্ছা, আমি ক্লিয়ার করে দেই। মিমি দুষ্টুমি করে রাজাকে আঁকার চেষ্টা করছিল। লম্বা উচ্চতা চুলগুলো একটু বড় বড় রেখে শার্টের হাতা গুজে রেখে মাটির দিকে তাকানো একটা ছবি এঁকেছে। যদিও সে এইরকম ছবি রাজার রুমে দেখেছিল, তবুও নিখুঁতভাবে এঁকেছে ছবিটা। রাজা ক্লাস নিতেই আছে নিজের মতো, আর মিমি নিজের মতো এগিয়ে যাচ্ছে। কি হচ্ছে? রাজার কথা শুনে মানালি চমকে ওঠে। কই? হাত সরাও, আমি দেখতে চাই পড়া বাদ দিয়ে কি হচ্ছে। কিছু না তো। আমি দেখাতে বলেছি। তাকিয়ে থাকলো। মিমি উপায় না পেয়ে দেখায়। রাজা নিজের ছবি দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে খুশি হলো। উপরে উপরে রাগ দেখিয়ে বলে, কাকে এঁকেছো এটা? রাজার ঝাড়ি শুনে ক্লাসের সবাই তাকিয়ে থাকে। এমনি এঁকেছি, এটাকে আমিও জানি না। পড়াশোনা তো এত মন দিয়ে করেন না, এসবে তো ভালোই পারেন। সরি স্যার, আর হবে না। সরি মাই ফুট। নেক্সট ডে থেকে সামনের বেঞ্চে বসবেন, পেছনে যেন আর না দেখি। ওকে? ওকে স্যার। রাজা কিছু না বলেই ক্লাস থেকে বের হয়ে চলে যায়। বাকি সবাই চলে যায় বাইরে। মালি মিমিকে সান্ত্বনা দেয়, কিন্তু মিমি কেঁদেই চলেছে। ছবিটা খাতার পাতা সহ ছিঁড়ে ফেলে দেয়। তারপর বের হয়ে কাঁদতে কাঁদতে ক্যান্টিনে চলে যায়। মিমি গিয়ে দেখে ক্যান্টিনে কেউ নেই, কোনো মানুষ নেই। সব জানালা দরজা বন্ধ, অন্ধকার হয়েছে। একটা বেঞ্চ রাখা আছে, একটা টেবিলও আছে, তাতে
একটা টেবিলও আছে, কোনো মানুষের আনাগোনা অনেক দিন নেই মনে হয়, মনে হচ্ছে পরিত্যক্ত জায়গা। কি ভূতের জায়গা রে বাবা। যাক বাবা, ওই রাক্ষসের থেকে তো বড় রাক্ষস আর এখানে নেই। মিমি, এখানে কেন আসছো? ভয় লাগে না? তুমি তো দেখছি ভাইয়ার মতোই। ভাইয়া সময় পেলে এখানে এসে বসে থাকে। মেয়েলা মিমির পেছনে পেছনে এসেছিল। এখানেও ওই রাক্ষসটা আসে? তাই তো বলি, সব এরকম এলোমেলো আর বেঞ্চ আর টেবিল এত পরিষ্কার সাজানো গোছানো কেন? দাঁত কেলিও না, যাও এখান থেকে, পরের ক্লাস করো। আর তুমি? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি যাও। মিমি কথাটা বলেই হনহন করে হেঁটে রাজার কেবিনের দিকে যায়। স্যার আসবো? আর মানালি ক্লাসে যায়। কেন? ক্লাস বাদ দিয়ে এখানে কি কাজ? না আসলে বলবো কিভাবে? এসো। স্যার, আমি আর আপনার ক্লাস করব না। বাকি যে ক্লাসগুলো আছে ওগুলো মিস করব না। কেন? আমি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি? করব না মানে করব না। বাকি কোনো ক্লাস করা লাগবে না, শুধু আমারটা করবা, যাও। মানে কি? আমি তো আপনার ক্লাস বাদ দিতে আসছি। আমার কথাই এই হসপিটালে শেষ কথা, ওকে? যাও। রাক্ষস একটা খরচ। হোয়াট? কিছু না। বলেই ছুটে পালিয়ে গেল। মিমি সত্যি পাগল একটা, এত বড় হয়েও বাচ্চামি গেল না। কেবিন থেকে বের হয়ে চলে যায়। এক বুড়ি পেশেন্টের রুমে গিয়ে দেখে বুড়ি ঘুমাচ্ছে, আর এসির পাওয়ারটা এতটাই হাই লেভেলে দেওয়া যে উনি ঠান্ডায় কাঁপছেন। মিমি গিয়ে এসিটা কমিয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দেয়। পাশের রুমে গিয়ে দেখে এক বাচ্চা খুব কান্না করছে। সে তাকে কোলে নিয়ে খেলা করে, আর বাচ্চার কান্না থেমে যায়। বিষয়টি রাজা সিসি ক্যামেরাতে লক্ষ্য করে আর ভাবে মেয়েটা অতি সাহসা। বিষয়টি রাজা সিসি ক্যামেরাতে লক্ষ্য করে আর ভাবে মেয়েটা সত্যি অসাধারণ। মানুষের জন্য অনেক মায়া মমতা ওর মন জুড়ে। এই যে ম্যাডাম, কেমন চলছে নতুন ক্লাস? আপনার ভাই আর ভালো হতে কই দিচ্ছে? কে যে ওকে মেডিকেলের দায়িত্ব দিয়েছে খুব ভুল করেছে। আই সো থিঙ্ক ইট। মিমি অনেকের কথা শুনে ভাবে, হে কেমন ভাই, নিজের ভাই সম্পর্কে কে এরকম ভাবে নাকি? কোথায় হারালেন? না কিছু না, আমি আসি, ভালো থাকবেন, বাই। ওকে, সি ইউ, বাই। মিমি বের হয়ে মালিকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয়। ঠিক সেই সময় রাজা অরেনকে নিয়ে এসে মিমিকে আর মানালিকে গাড়িতে উঠে বসতে বলে। মানালি বসলেও মিমি জেদ করে না। মানালি বসলো, মিমি জেদ করে না, বসে উল্টো দিকে হাঁটা শুরু করে। রাজাও রাগ করে মিমিকে ছেড়েই চলে যায়। কি রে, এত দেরি হলো যে? রাজা কিছু না বলে রুমে চলে যায়। হরিণও রুমে যায়। মানালি বলে, আম্মু, আমার ক্লাস ছিল তাই দেরি হলো। কিরে মিমি কোথায়? তোমার ছেলের সাথে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে। কোথায় যেন চলে গেছে মানে? এই সন্ধ্যায় মেয়েটা কোথায় গেল? তখন হঠাৎ রাজা হেলমেট হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাজার মার বুঝতে বাকি থাকে না ও মিমিকে খুঁজতে যাচ্ছে। রাজা মেডিকেলের আশেপাশে সব জায়গায় দেখে পায় না। ওর বাসায় গিয়েও গোপনভাবে খোঁজ নেয়, যেন কেউ জানতে পেরে ঝামেলা না করে। রাজা আবার মেডিকেলে গিয়ে ভেতরে ভালোভাবে খুঁজে পায় না। নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু রাজার মা রাজাকে দেখেও কিছু বলে না। রাজা নিজের ঘরে যায়, গিয়ে লাইট বন্ধ করে মেঝেতে বসে খাটে মাথাটা দিয়ে ভাবতে থাকে। কোথায় গেল মেয়েটা? আমি এখন কোথায় পাবো ওকে? আর ওর পরিবারের কাছে বা কীভাবে মুখ দেখাবো? কোথায় তুমি মিমি? সামনে থাকলে সব সময় ঝগড়া করি, বকা দিই, কিন্তু আজ তোমাকে না দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? হঠাৎ রাজা শুনতে পায় একটা মিষ্টি গিটারের সুর। খেয়ে যেন গিটারটাকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রাজা এগিয়ে বারান্দা গিয়ে দেখে মিমি মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, গিটারটা কোলে নিয়ে। তুমি এখানে কি করছো? মিমি উঠে দাঁড়ায়, আর রাজা মিমির দুই হাত শক্ত করে চেপে দেয়ালের সাথে ধরে বলে, জানো তোমাকে আমি কত খুঁজেছি, তোমার কি কোনো সেন্স নেই? মানুষকে কষ্ট দিয়ে অনেক মজা পাও, তাই না? আমার লাগছে। রাজা হাত ছেড়ে দিয়ে দেখে মিমির দুই হাতে ওর হাতের ছাপ বসে গেছে, রক্তগুলো জমাট বেঁধে গেছে। রাজা মিমির হাত ধরে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় আর বলে, জানোই তো আমার রাগ হলে সামলাতে পারি না। কেন এরকম করো? আমাকে রাগিয়ে নিজেরই কষ্ট পেতে হচ্ছে। বলতে বলতে এই রাজার চোখে 2 ফোঁটা জল এসে যায়। রাজার চোখের পানিগুলো হালকা আলোয় জল করছিল।
মিমি দেখার সাথে সাথেই রাজা চোখের পানি মুছে নেয়। কাঁদছেন কেন? কষ্ট হচ্ছে আমার হচ্ছে, আপনি কেন কাঁদছেন? তুমি যাও এখান থেকে। কেন, আমি আপনার পাশে থাকলে আপনার খারাপ লাগে? চলে যাও। আমাকে আরো একটা কারণে কষ্ট দেওয়া বাকি আছে, দিবেন না? কি? আমি আপনার গিটার ধরেছি, মাদুরে বসেছি, সেটার জন্য কিছু বলবেন না? মন ভালো নেই মিমি, নিজের রুমে যাও, রাত হয়ে গেছে, খেয়ে ঘুমাও। অদ্ভুত মানুষ আপনি। কালকেই কত বকলেন, সামান্য ঘরে ঢুকেছি আর ওগুলো ধরেছি তাই, আর আজ কিছুই বলবেন না? কেন, খুব ইচ্ছে করছে বকুনি খেতে? তা ঠিক নয়, এমনি বলছিলাম। আচ্ছা খেয়ে নিন, না খেয়ে ঘুমিয়ে যাবেন না, আমি কিন্তু এসে বিরক্ত করব। আচ্ছা খেয়ে নিব। ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাভ আ নাইস ড্রিম। ইউ টু। পরের দিন সকালে আজকের সকালটা অন্যরকম মনে হচ্ছে। আজ রাজা খাবার টেবিলে সবার সাথে খেতে বসেছে। রাজার পাশের চেয়ারটা খালি ছিল। মিমি বসতে যাবে এমন সময় অরিন এসে বসে পড়ে। মিমি এখানে এসো আমার পাশে। মিমি রাজার মায়ের পাশে গিয়ে বসে। রাজার মা মিমিকে নিজের হাতে খাইয়ে দেয়। সেটা দেখে মাইলি ছুটে এসে ভাগ নেয় খাওয়ার। হয়নি সব দেখে রাগে খাবার প্লেট সরিয়ে রেখে চলে যায় অফিসে একা একা। রাজা অবশ্য মিমির দুষ্টুমি দেখে রোজ রোজ নতুন জীবনের ছোঁয়া পাচ্ছিল। মানালি তোরা আয়, আমি ওয়েট করছি গাড়িতে। ওকে। ভূতের মুখে রামায়ণ জপ, এত শান্ত গলায় কবে যে শুনেছি মনেই নেই। তারপর রাজা চলে যায় বাইরে। আম্মু, তোমার ছেলের কি হলো বলো তো? পরি ভর করেছে না কি? কেন? ওর ভয়েস, কথা বলার এক্সপ্রেশন দেখেছো? পুরাই চেঞ্জ। আমি তো চাই ছেলেটা ভালো থাক, জীবনে তো আর কষ্ট কম পেল না। রাজার মা কথাটা বলে খাবার রেখে চলে গেল। মালি খাবার শেষ করে মিমির সাথে কলেজে যায়। একজন স্টাফ দৌড়ে এসে খবর দেয় একজন পেশেন্টের খুব খারাপ অবস্থা। রাজা ছুটে যায়, গিয়ে চেক করে দেখে পেশেন্ট মারা গেছে। সাথে সাথেই পুলিশ আসে। ইন্সপেক্টর আপনারা? আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে রাজাবাবু। মানে আমি কেন থানায় যাব? আমাদের কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনি একজন সম্মানীয় ব্যক্তি, তাই ভালোভাবে নিয়ে যাওয়া হবে, চলুন। কিন্তু আমার অপরাধ? আপনার ভুল ঔষধ প্রেসক্রিপশন করার জন্যই একজন পেশেন্ট মারা গেছে, এমনটাই অভিযোগ আছে আমাদের কাছে। কে করেছে এই অভিযোগ? একজন ভদ্র মহিলা। কিন্তু আপনি ওনাকে কোনো কিছু যাচাই না করে নিয়ে যেতে পারেন না। উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার একটা সম্মান আছে, এইভাবে সেটা নষ্ট করবেন না প্লিজ। ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে আমরা জেলে দিব না, শুধু কিছু ইনভেস্টিগেশন করার জন্যই ওনাকে সাথে নিয়ে যেতে এসেছি। ইটস ওকে অফিসার, চলুন। রাজা চলে যায় পুলিশের সাথে। মালি খুব কান্না করছে, কিছুতেই মিমি ওকে সামলাতে পারছে না। চলো, কাজ আছে। মিমি মালিকে নিয়ে কোথাও একটা চলে গেল। সন্ধ্যা হয়ে গেলেও রাজা ফিরে না। রাজার মা খবর পেয়ে অসুস্থ হয়ে যায়। মিমি আর মানালি হঠাৎই পুলিশ স্টেশনে পৌঁছালো। তোমরা এখানে? অফিসার, এই যে জামিন, রাজকে ছেড়ে দিন। রাজাকে পুলিশ ছেড়ে দেয়। রাজাকে নিয়ে বাড়ি ফিরে যায় মিমি। রাজার মা রাজাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মিমির মাথায় হাত বুলিয়ে বলে, হাস তুই যা কুলি, আমার আপন মানুষ হলেও কেউ এটা আতর। মিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হাস তুই যা কলি, আমার আপন মানুষ হলেও কেউ এতটা করতো না। ও, তার মানে আমি আপনার আপন নই? হয়েছে পাকামি, যাও খেয়ে এসো সবাই। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। কেউ কিছু বলার আগে মিমি চলে যায়। তারপর ওরা সবাই খেতে বসে। ও কি সত্যি খাবে না নাকি? ওটা কি? ওই চকলেটের কথা বলছি। বলে দিব কিন্তু। দেখো, অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছে। সবাই কি নিজের মতো না ভাবলেই পারেন? হয়ন খাবার রেখে চলে যায়। যাক, হিংসুটে মেয়ে একটা। জানিস ভাইয়া, আজ যখন তোকে পুলিশ ধরে নিয়ে গেল, মিমি পাগলের মতো করছিল। মনে হচ্ছিল ওর খুব প্রিয় কিছু একটা হারিয়ে গেছে, আর সেটা তাকে ফিরে পেতেই হবে। কি রে, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। আমার জন্য এত পাগল যে 1 মিনিট দূরে গেলে সহ্য হয় না। বাহ, ভালোই তো। আমি খুব স্বার্থপর মেয়েটাকে বুঝি না। কি এত ভাবছিস? না, কিছু না। ও কাউকে কিছু না বলে খাবারে পানি ঢেলে চলে যায়। কই যাচ্ছিস? এই ভাইয়া, খেয়ে যাবি তো? যা, চলে গেল।
আম্মু রুমে যাই, একা খেতে ভালো লাগছে না। মালি ওর মায়ের ঘরে গিয়ে কিছু না খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। রাজা নিজের রুমে গিয়ে পায়চারি করতে থাকে, কিছুতেই ঘুমাতে পারে না। একবার বারান্দা যায়, একবার রুমে আসে। হঠাৎ ওর মাথায় কাজ করা বন্ধ করে দেয়। কিছু না ভেবেই মিমির রুমে চলে যায়, গিয়ে অন্ধকারে হোঁচট খেয়ে বিছানায় পড়ে যায়। মিমি জোরে চিৎকার করে উঠলে রাজা মিমির মুখ চেপে ধরে। আমি রাজার চোর না,